বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নতুন একটি অধ্যায় 11 অধ্যায়ে পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা নবম শ্রেণী থেকে কোভিড-19 পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় সরকার কর্তৃক ঘোষিত হয়ে তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের জন্য এই অধ্যায়টি একেবারেই নতুন। 11 এবং 12তম অধ্যায় তোমাদের নবম শ্রেণীর সিলেবাসে ছিল না। আমরা আজকে সেই নতুন একটি অধ্যায় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি তোমরা বই, খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে ভিডিওটি দেখার জন্য সামনে বসে যাবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং এর আলোকে যে বাড়ির কাজ থাকবে সেগুলো তোমরা অবশ্যই করে আমাদের এই ফেসবুক পেজে পাঠিয়ে দিবে। তো চলো আমরা নতুন অধ্যায়টাতে চলে যাই। প্রথমে বলা হয়েছে অধ্যায়ের নাম হচ্ছে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্যদ্রব্য উৎপাদন, ক্রয় এবং বিক্রয় করা হয়। এই বিক্রয় করার সময় উৎপাদনকারীর যদি উৎপাদন মূল্য সঠিকভাবে নির্ণয় করতে না পারে, যিনি ক্রয় করে বিক্রয় করবে পণ্য, তাহলে তার ক্রয় মূল্য যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারে, বিক্রিত পণ্যের সাথে যদি প্রত্যাশিত লাভ যোগ করে প্রত্যাশিতভাবে বিক্রি করতে না পারে, তাহলে তার এই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য নির্ধারণ না করতে পারলে সে কিন্তু প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে না। এজন্য তাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য একজন ব্যবসায়ীকে উৎপাদন মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অবশ্যই সঠিকভাবে নিরূপণ করতে হবে। যেহেতু ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা, সেই মুনাফা অর্জনের লক্ষ্যে আমাকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং প্রত্যেকটি জিনিসের উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা এই তিনটি পার্টের মধ্যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানব। ক্রয় মূল্য। ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। ক্রয় মূল্য বলতে, সাধারণ অর্থে ক্রয় মূল্য বলতে বোঝায় আমরা দোকানে গিয়ে সাধারণত কোনো পণ্য কিনে ক্রেতাকে যে অর্থ প্রদান করে থাকি, সাধারণ অর্থে তাকে ক্রয় মূল্য বলা হয়। অর্থাৎ ক্রয়কৃত পণ্যের জন্য যে মূল্য বিক্রেতাকে পরিশোধ করা হয় তাকে সাধারণ অর্থে ক্রয় মূল্য বলা হয়। আমরা এখানে লিখে রেখেছি যে সাধারণ অর্থে ক্রয় মূল্য কোনটি। যেমন তুমি দোকানে গিয়ে একটি মোবাইল কিনে আনবে, সেই মোবাইলের জন্য বিক্রেতাকে 20,000 টাকা পরিশোধ করলে, বাসায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে মোবাইলটি কত নিয়েছে, তাহলে তুমি নির্দ্বিধায় বলে দেবে তোমার 20,000 টাকা খরচ হয়েছে। আসলে এটা হচ্ছে সাধারণ অর্থে ক্রয় মূল্য। কিন্তু যখন তুমি ব্যবসায়িক উদ্দেশ্যে এই পণ্যটি ক্রয় করবে, তখন তোমার এই ক্রয়ের সাথে আরো কিছু আনুষঙ্গিক খরচ যুক্ত করতে হবে। যেমন তুমি এই পণ্যটি ক্রয় করতে, এই মোবাইলটি ক্রয় করতে তোমাকে বাজারে যেতে হয়েছে, তার জন্য তোমাকে কিন্তু একটি যাতায়াত খরচ হয়েছে। সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আমি চিন্তা করি, তারপরে তুমি এই পণ্যটি ক্রয় করেছো, এই পণ্যটি কিনে তোমার বিক্রয় স্থলে অর্থাৎ গুদামে আনতেও, নিয়ে আসতেও তোমাকে কিছু খরচ করতে হয়েছে। যে খরচগুলোকে আমরা বলি প্রত্যক্ষ খরচ। যে খরচগুলোর নাম হবে
প্রত্যক্ষ খরচ, অর্থাৎ ক্রয়কৃত পণ্যের দামের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করে মোট ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আমরা এভাবেও বলতে পারি পণ্যের ক্রয়কৃত মূল্যের সাথে পণ্যটি বিক্রয়স্থলে বা গুদাম ঘরে নিয়ে আসার পর্যন্ত যে ব্যয় হয় সেই ব্যয়গুলোর সমষ্টিকে বলা হয় মোট ক্রয় মূল্য। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। কারণ এই যে খরচ, এই খরচগুলো যদি আমি বিক্রি করার সময় এই খরচটা তুলতে না পারি তাহলে একজন ব্যবসায়ী লাভবান হতে পারবে না। আচ্ছা, আমরা যেমন মনে করি মোবাইলের কথাই যদি করি যে 20,000 টাকা দিয়ে আমি মোবাইল ক্রয় করেছি। এখন এই মোবাইলটি ক্রয় করে মানে আমার এখানে মার্কেটে যেতে 500 টাকা খরচ হয়েছে। আবার এখানে হয়তো মোবাইল একটি দামি জিনিস, ভালো একটি জিনিস, এর জন্য তোমার কিছু রাস্তায় বা হোটেলে বসে তুমি আপ্যায়ন করেছো বা কিছু নাস্তা করেছো, বন্ধু বান্ধব নিয়ে গিয়েছো, তাহলে এখানে তোমার 1000 টাকা খরচ হয়েছে। আবার আসার সময় তোমার যাতায়াত বাবদ আবার 500 টাকা খরচ হয়েছে। তাহলে এটা কোন উদ্দেশ্যে কেন হলো? মোবাইল ক্রয়ের উদ্দেশ্যে কিন্তু আমার নিউ মার্কেটে যাওয়া অথবা মোবাইলের মার্কেটে যাওয়া, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমার 1000 টাকা আপ্যায়ন বা নাস্তা করা, আবার এখান থেকে চলে আসে, তাহলে আমার মোবাইল বাবদ খরচ হবে কত? 22,000 টাকা। খেয়াল করো, এটা ক্রয় মূল্য। এখন তোমাকে কি করতে হবে? তুমি যদি নিজে ব্যবহারের জন্য বিক্রি করো তাহলে এটা কোনো ব্যাপার না, কিন্তু যখনই তুমি এটা বিক্রয়ের উদ্দেশ্যে যাবে, বিক্রয় করবে, তখন বিক্রয় করতে গেলে কিন্তু তোমাকে এই খরচগুলো সাথে যুক্ত করতে হবে। তাহলে আমরা এটার জন্য বলতে পারি, এটাকে আমরা বলতে পারি মোট ক্রয় মূল্য। এখন আমি এই মোবাইলটি বিক্রি করতে চাই। এখন বিক্রি করতে গেলে তো আমাকে অনলাইনে দিতে হবে, আর অনলাইনের আগে তোমাকে যদি আমরা অনলাইনে বিক্রি না করি তাহলে এই মোবাইল বিক্রি করার জন্য আমাকে একটি কি দোকান ভাড়া নিতে হবে, একটি দোকান ভাড়া নিতে হবে। দোকান ভাড়া নেওয়ার পর একজন কর্মচারী রাখতে হবে, কর্মচারীকে কি দিতে হবে? বেতন দিতে হবে। এগুলো চলার জন্য কি বিদ্যুৎ বিল দিতে হবে, বিদ্যুৎ বিল বাবদ খরচ হবে। এই যে খরচগুলো, এই খরচগুলো কিসের উদ্দেশ্যে? পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু করা হচ্ছে। আমি যদি পণ্যটি বিক্রি না করি তাহলে আমার এই খরচগুলো হবে না। যেহেতু আমি অল্প সংখ্যক করে ধরছি, ধরো দোকান ভাড়া দিতে হবে আমাকে 200 টাকা, বেতন দিতে হবে কর্মচারীকে 1000 টাকা, বিদ্যুৎ বিল দিতে হবে ধরো 800 টাকা, তাহলে খরচ হলো কত? 2000 টাকা। এই 2000 টাকা যদি আমি মোবাইলের সাথে যুক্ত না করি তাহলে আমার প্রকৃত ক্রয় মূল্য কত তাহলে কিন্তু আমি বের করতে পারবো না। তাহলে আমি যদি এই খরচগুলো 2000 টাকা আমি যোগ করে দেই তাহলে আমার খরচ হবে 24,000 টাকা। এটাকে আমরা বলবো মোট ব্যয়। এই খরচ হবে আমার মোট ব্যয়। এখন একজন বিক্রয়কারী, একজন ব্যবসায়ী যখন মোবাইল বা পণ্য বিক্রি করবে তখন অবশ্যই তার কি থাকবে? লাভ থাকবে। লাভের উদ্দেশ্যে সে পণ্যটি ক্রয় করেছিল। এখন সে প্রত্যাশিত মুনাফা এই মোট ব্যয়ের সাথে যোগ করে সে পণ্যটি বিক্রি করবে। আমি ধরে নিলাম একটি মোবাইল বিক্রিতে সে 3000 টাকা লাভ করবে, তাহলে তাকে বিক্রি করতে হবে কত? 27,000 টাকা। অর্থাৎ তুমি যদি সাধারণ সেন্সে চিন্তা করো যে আমি মোবাইলটি ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে। সেই মোবাইলটি বিক্রি করলাম কত? 27,000 টাকা। এর মানে স্বাভাবিকভাবে কিন্তু মনে হচ্ছে যে 20,000 টাকার মোবাইল ক্রয় মূল্য ছিল, বিক্রি করেছি 27,000 টাকা। আমার লাভ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কত? 7,000 টাকা। আসলে কি একজন ব্যবসায়ী 7,000 টাকা লাভ পেয়েছে? অবশ্যই 7,000 টাকা লাভ পায়নি, লাভ পেয়েছে 3,000 টাকা। কারণ এই 7,000 টাকা লাভ করতে গিয়ে তাকে কিছু খরচ করতে হয়েছে। সেই খরচগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? সাধারণ অর্থে ক্রয়কৃত পণ্য
বিক্রয়স্থলে নিয়ে আসার জন্য যে খরচগুলো হয় সেই খরচগুলোকে আমরা বলতে পারি প্রত্যক্ষ খরচ। সেই খরচগুলোর নাম হবে প্রত্যক্ষ খরচ। আর এগুলো বিক্রি করার জন্য বা বিক্রয় উপযোগী করার জন্য যে খরচগুলো হয়েছে সেই খরচগুলোর নাম হচ্ছে পরোক্ষ খরচ। তাহলে এই যে বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, কর্মচারীর বেতন, এই খরচগুলোর সমষ্টিকে বলা হবে পরোক্ষ খরচ। এখন প্রশ্ন হতে পারে যে এই প্রত্যক্ষ খরচগুলো কি বা পরোক্ষ খরচগুলো কি, আমরা কেন এগুলো যোগ করব? প্রত্যক্ষ খরচ হচ্ছে যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, সেগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। অর্থাৎ ক্রয়ের পরিমাণ বেড়ে গেলে খরচের পরিমাণও বেড়ে যাবে, ক্রয়ের পরিমাণ কমে গেলে খরচের পরিমাণও কমে যাবে। আর পরোক্ষ খরচ হচ্ছে পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে যে খরচ ভগ্নাংশভাবে বা প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে জড়িত নয়। এখানে উৎপাদনের পরিমাণ বেশি হলেও যে খরচ হবে বা ক্রয়ের পরিমাণ বেশি হলেও যে পরিমাণ খরচ হবে, আর কম হলেও একই পরিমাণ খরচ হবে। যেমন আমি যদি মোবাইলের দোকান দিয়ে থাকি, তাহলে এই আমি ধরো সপ্তাহে 5টি মোবাইল বিক্রি করি। এখন 5টি মোবাইল বিক্রি করার জন্য আমাকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে 800 টাকা। সেই ক্ষেত্রে যদি আমি 20টি মোবাইলও বিক্রি করি, তাহলে আমার বিদ্যুৎ বিল কিন্তু কোনো পরিবর্তন হবে না। একটা কর্মচারী ফিক্সড রেখে দিয়েছি, 1000 টাকা করে বেতন দিব। এখন 1000 টাকা বেতন দেওয়ার সুবাদে আমি প্রতি মাসে বিক্রি করি 15টি মোবাইল। এখন সেই ক্ষেত্রে যদি আমি 25টি মোবাইলও বিক্রি করি, তাহলে কর্মচারীর বেতন কত থাকবে? 1000 টাকায় থাকবে। আর এই যে দোকান ভাড়া, আমি যদি কোনো মাসে কোনো মোবাইল বিক্রি করতে নাও পারি, তবুও আমাকে কিন্তু এই দোকান ভাড়া খরচ আমাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ পরোক্ষ খরচগুলো হচ্ছে পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। এখন প্রত্যক্ষ খরচগুলো কি? এই যে মোবাইল, আমি একটা মোবাইলের কথা বলেছি। আমি যদি মোবাইল না এনে যদি ভারী কোনো জিনিস, ধরো শত শত হাজার হাজার মোবাইল কিনে আনি, তাহলে আমার যাতায়াত খরচ বেড়ে যাবে। আমার যত মোবাইলের পরিমাণ বা পণ্যের পরিমাণ বেড়ে যাবে, যাতায়াতের পরিমাণ তত বেড়ে যাবে। পণ্যের পরিমাণ যত কমে যাবে, যাতায়াত খরচের পরিমাণও তত কমে যাবে। মজুরির বা লেবার কস্ট তত কমে যাবে। তাহলে প্রত্যক্ষ খরচগুলো কি? যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, সেগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। আর যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, সেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ। তাহলে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করব? আমরা জানলাম সাধারণ অর্থে পণ্যের ক্রয় মূল্য, প্রত্যক্ষ খরচ, কিভাবে মোট ক্রয় মূল্য নির্ধারণ করতে হয়। অর্থাৎ সাধারণ অর্থে ক্রয়কৃত পণ্যের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করে পাওয়া যায় মোট ক্রয় মূল্য। এই মোট ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচগুলো যোগ করে পাওয়া যায় মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা, অর্থাৎ আমি কি পরিমাণ মুনাফা যোগ করে আমি পণ্য বিক্রি করব, সেটা যোগ করে পাওয়া যায় বিক্রয় মূল্য। তা আমরা আশা করছি সবগুলো বিষয় তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। এবারে আমরা একটি উদাহরণের মাধ্যমে তোমাদের এই ক্রয় মূল্য, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, প্রত্যাশিত মুনাফা এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয় অতি সংক্ষেপে একটি ধারণা দিচ্ছি।
ধরে নাও আমি একটি কাল্পনিক তথ্য ব্যবহার করে কিভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয় সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো আমি বিদেশ থেকে বা বাইরে থেকে সয়াবিন তেল ক্রয় করি। এখন সয়াবিন তেল ক্রয় করতে গেলে ক্রয়কৃত পণ্যের জন্য বিক্রেতাকে একটি মূল্য দিতে হবে। এই সয়াবিন তেল যেহেতু আমি এটি বিক্রি করব, আমার বিক্রয় স্থলে নিয়ে আসার জন্য কিছু খরচ দিতে হবে। এই সয়াবিন তেল আমার গোডাউনে বা আমার দোকানে আসার পর এগুলো বিক্রি করার জন্য আমার আরো কিছু খরচ হবে এবং সেই খরচগুলো জানার পর আমি প্রত্যাশিত মুনাফা যোগ করে পণ্যটা বিক্রি করব। তো খেয়াল করো, আমার একটি ধারণা থেকে বা একটা আনুমানিক একটি তথ্য নিয়ে আমি ধরে নিলাম সয়াবিন তেল ক্রয় 5000 লিটার, প্রতি লিটারের দাম 120 টাকা। 5000 লিটার সয়াবিন তেল যার প্রতি লিটারের দাম 120 টাকা। তাহলে আমি টাকা পাবো সয়াবিন তেল, এটা হচ্ছে সাধারণ অর্থে ক্রয় মূল্য। এই তেল আমি ওখানে রেখে দিলে হবে না, আমার বিক্রয়ের স্থান কোথায়? ধরো আমার নির্ধারিত জায়গা হচ্ছে মতিঝিল, আমি এখানে যেখান থেকে কিনি না কেন সেখান থেকে আমাকে মতিঝিল আমার বিক্রয়ের স্থানে নিয়ে আসতে হবে। এর জন্য যে খরচগুলো হবে সেগুলোকে বলা হবে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলো আমি ট্রাক দিয়ে এই তেলগুলো আনবো। ট্রাক ভাড়া যদি আমার পণ্যের পরিমাণ বেশি হয় ট্রাক ভাড়াও বেশি হবে, পণ্যের পরিমাণ কম হলে ট্রাক ভাড়াও কম হবে। আমি ধরে নিলাম ট্রাক ভাড়া দিতে হবে 15000 টাকা। লেবার খরচ, যেটাকে আমরা বলি কুলি খরচ, দেখো পণ্য যত বেশি হবে কুলি খরচের পরিমাণও তত বেশি হবে। ধরে নিলাম কুলি খরচ দিতে হবে 1200 টাকা। টোল খরচ বা খাজনা যেটাকে আমরা বলি, টোল খরচ এখানে দিতে হবে 1000 টাকা। এবং পণ্য খালাস অর্থাৎ ওখান থেকে আমার গোডাউনে বা ট্রাকে উঠানোর জন্য, গোডাউন থেকে ট্রাকে উঠানোর জন্য এক ধরনের খরচ দিতে হয়, যেটাকে আমরা বলবো খালাস খরচ। আমাদের আর কোনো খরচ নেই, অর্থাৎ আমার ট্রাকে মাল লোড হয়ে আছে, এখন আমরা এগুলো নিয়ে আসবো। 15, 16, 17, 18700। এই 18700 টাকা, এটা হচ্ছে এই চারটা খরচের সমষ্টি হচ্ছে প্রত্যক্ষ খরচ। এগুলোকে আমরা বলবো মোট প্রত্যক্ষ খরচ। এখন এই প্রত্যক্ষ খরচ আমরা যোগ করব, যোগ করে আমরা পাবো 6,18,700, যেটাকে আমরা বলবো মোট ক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমার এই 6 লাখ টাকার পণ্য আমার দোকানে নিয়ে আসতে আমার খরচ হয়েছে 6,18,700 টাকা। এখন এখানে আনলেই তো বিক্রি হবে না, বিক্রি করার জন্য আমার আরো কিছু খরচ করতে হবে, যেই খরচগুলো এই পণ্য কম বা বেশির সাথে কোনো সম্পর্ক নেই। যেমন আমাকে যে খরচগুলো করতে হবে সেই খরচগুলোর একটি নাম রয়েছে, যোগ পরোক্ষ খরচ। পরোক্ষ খরচগুলো কি কি হতে পারে? কর্মচারীর বেতন, এগুলো বিক্রি করার জন্য আমাকে কর্মচারীর বেতন দিতে হবে। আমি ধরে নিলাম বেতন 6000 টাকা। কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে 1500 টাকা। আমার যে দোকান রয়েছে
সেটা প্রচার করার জন্য বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন বিলের মূল্য দিতে হবে 2000 টাকা, এবং এর আরো কিছু আনুষঙ্গিক খরচ যেটাকে আমরা যাতায়াত খরচ বলে থাকি। অনেক সময় ক্রেতাদের বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দেওয়ার জন্য কিছু খরচ আমাকে করতে হয়, ধরে নিলাম 1000 টাকা। তাহলে এই যে চারটা খরচ, এই চারটা খরচের সমষ্টিকে বলা হবে পরোক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ যোগ করে আমরা পেলাম মোট ক্রয় মূল্য। পরোক্ষ খরচের যোগফল কত হবে? 6, 7, 8, 9, 10,500 টাকা। এই 10,500 টাকা যোগ করে আমরা পাবো মোট ব্যয় 6,29,200 টাকা। এই খরচের নাম হচ্ছে মোট ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এই 6 লক্ষ টাকার জিনিস বিক্রি করতে বা বিক্রয় উপযোগী করতে আমার খরচ হয়েছে 6,29,200 টাকা। আমি যদি 6.5 লক্ষ টাকা বিক্রি করি, লাভ হবে মাত্র, কিন্তু বোঝা যাবে যে 50,000 টাকা লাভ, কিন্তু আসলে কিন্তু 50,000 টাকা লাভ নয়। আমার এখানে মোট খরচ হয়েছে 6,29,200 টাকা। একজন ব্যবসায়ী সবসময় চিন্তা করবে তার সমস্ত খরচ বাদ দেওয়ার পর সে কি পরিমাণ মুনাফা অর্জন করবে। আমরা এই মোট ব্যয়ের সাথে একটি প্রত্যাশিত মুনাফা যোগ করব। আমি একটু উপরে লিখে দিচ্ছি প্রত্যাশিত মুনাফা কেমন হবে। মোট ব্যয় ছিল, মোট ব্যয় 6,29,200 টাকা যোগ প্রত্যাশিত মুনাফা। এখন প্রত্যাশিত মুনাফা বিভিন্ন ভাবে হতে পারে। যদি মনে হয় যে আমি প্রতি লিটারে 20 টাকা করে লাভ করব, তাহলে আমার লিটারের সংখ্যা ছিল 5,000, 5,000 কে 20 দিয়ে গুণ করব। অথবা যদি এমন হতে পারে ব্যবসায়ী চিন্তা করে যে আমার যত ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপরে আমি 10% লাভ করব, তাহলে আমরা এভাবে যদি ধরে দিই মোট ব্যয় হয়েছে 6,29,200 টাকা, সে টোটাল চায় আমার খরচের উপরে 10% লাভ থাকবে। তাহলে মোট ব্যয় 6,29,200 টাকা গুণন 10%। তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা পাবো 62,920 টাকা। আমার লাভ কত? 62,920 টাকা। এই লাভটা যোগ করে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করব। আমরা যদি বিক্রয় মূল্য নির্ধারণ করি তাহলে পাবো 6,92,120 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এটার নাম হবে বিক্রয় মূল্য। তাহলে আমরা কি দেখলাম? 6,92,120 টাকা। তাহলে আমার সাধারণ অর্থে পণ্যের ক্রয় মূল্য কত ছিল? 6 লক্ষ টাকা। তাহলে কিন্তু মনে হচ্ছে স্বাভাবিক এটা তোমাদের যে 6 লক্ষ টাকার জিনিস এই সয়াবিন তেল বিক্রেতা লাভ করেছে, মানে বিক্রি করেছে 6,92,120 টাকা। তাহলে লাভ কত হয়েছে আমার? 92,120 টাকা। আসলে কি তাই লাভ হয়েছে? না, সমস্ত খরচ বাদ দেওয়ার পর কিন্তু আমার লাভ কত? 62,920 টাকা। কিন্তু মনে হচ্ছে 6 লক্ষ টাকা বাদ দিলে 92,120 টাকা লাভ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমাদেরকে সমস্ত খরচ ক্রয় মূল্যের সাথে যোগ করে সেই যোগফলের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। এখন আমরা যদি একটু জানতে চাই যে প্রতি কেজি বা প্রতি লিটার সয়াবিন তেলের ক্রয় মূল্য কত? প্রতি লিটার
সয়াবিন তেলের ক্রয় মূল্য হবে 6,18,700 ভাগ 5,000। তাহলে আমরা এটাকে ক্যালকুলেটরকে যদি ভাগ করে পাই 123 টাকা 74 পয়সা, তার মানে 123.74 পয়সা। কিন্তু আমাদের কি ছিল, আমাদের ক্রয় মূল্য কিন্তু ছিল 120 টাকা। আর প্রতি লিটার সয়াবিন তেলের যদি বিক্রয় মূল্য নির্ণয় করতে চাই তাহলে হবে 6,92,120 টাকা ভাগ 5,000, 138 টাকা 42 পয়সা, অর্থাৎ 138.42 টাকা। মনে হচ্ছে কিন্তু যে প্রতি লিটারে 18 টাকা করে লাভ হচ্ছে, কিন্তু আসলে 18 টাকা করে লাভ হচ্ছে না। আমরা যখন ব্যবসায় করব তখন এভাবেই চিন্তা করতে হবে যে প্রকৃত অর্থে ক্রয় মূল্য কোনটি, প্রকৃত অর্থে বিক্রয় মূল্য কোনটি, প্রকৃত অর্থে মোট ব্যয় কোনটি। মোট ব্যয় জানার পর আমাদের প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একেবারেই নতুন অধ্যায়। আর ভিডিওটি যদি তোমরা ভালো করে দেখো এবং এর আলোকে যদি পাঠ্য বই তোমরা অনুসরণ করো তাহলে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা আরো স্পষ্ট হবে। তো তোমরা এই বিষয়টি আবারও দেখবে এবং বোঝার চেষ্টা করবে। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে তোমরা ফেসবুক পেজে কমেন্টস বক্সে আমাদের জানাবে, আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এর আলোকে এই ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের আলোকে তোমাদের নির্ধারিত পাঠ্য বইয়ের 181 পৃষ্ঠার একটি উদাহরণ রয়েছে যেখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। তোমরা এটি আগে অনুশীলন করবে, এরপর 181 পৃষ্ঠার উদাহরণে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণের যে প্রক্রিয়াটি দেওয়া আছে সেটি তোমরা করে আমাদের ফেসবুক পেজে এই ঠিকানায় 2 দিনের মধ্যে পাঠিয়ে দিবে। আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের উপরে অন্য টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।